সবাইকে আবারও স্বাগত আমাদের নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমরা নিরপেক্ষ ন্যায় নিয়ে আলোচনা করছিলাম ক্লাস 12 এর সিলেবাসে। তো নিরপেক্ষ ন্যায় গঠন কিভাবে করতে হয় আমরা শিখেছিলাম, কিন্তু নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন প্রকার রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বিগত কয়েকদিন ধরে WBTA, ABTA, WBHS, WBHA এইরকম সমস্ত টেস্ট পেপারের মধ্যে দেখলাম যে সংক্ষিপ্ত ন্যায়ের প্রভাবটা অনেক বেশি। সংক্ষিপ্ত ন্যায় কি জানবো, ওয়েট করা যায়। তার আগে একটা ছোট প্রশ্ন। আচ্ছা, ছোটবেলায় বীজগণিত শেখা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? প্লাসে প্লাসে কি হয়? রাইট, প্লাস হয়। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। আর মাইনাসে মাইনাসে কি হয়? यस, প্লাস। তো হঠাৎ করে এই নিয়মটা আমি আবার শুরু করলাম কেন? কবে সেই তোমরা ক্লাস 5 বা 6 এ পড়েছিলে, সেই নিয়ম আবার নতুন করে এলো। কারণ কি? কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সংক্ষিপ্ত ন্যায়, তাতে ওতপ্রোতভাবে জড়িত আছে এই নিয়মটা। কখন কিভাবে নিয়মের কাজ হবে সেটা আমি অবশ্যই বলবো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই সংক্ষিপ্ত ন্যায় করতে গেলে আগের দিনে শেখানো ন্যায় নিয়মগুলো কিন্তু জানতে হবে। যারা আগের ভিডিওটা দেখেনি তারা অবশ্যই ব্যাক করে আগের ভিডিওটা দেখে এসো, কারণ এই ক্লাসটা হতে চলেছে নিরপেক্ষ ন্যায়ের উপর। এদের এক একটা ক্লাস অন্যটার সঙ্গে রিলেটেড। তো প্রথম ক্লাস যদি কেউ না করে থাকো, তাহলে আজকে সেকেন্ড ক্লাস তোমরা বুঝতে পারবে না। এখন প্রশ্ন হলো, সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? তো সংক্ষিপ্ত মানে বুঝতেই পারছো, ছোট। অর্থাৎ এখানে কি করা হয় না, যুক্তির যে কন্টেন্ট বা বিষয়টাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়। যেমন ধরো, তোমরা লাইফে এরকম অনেকবার শুনেছো, তুমি নিয়মিত স্কুল আসো না, তুমি পাস করবে না, বা তুমি এই কাজ করো না, তাই তুমি সফল হবে না। এই যে প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে না, যুক্তিটাকে শর্ট করে দেওয়া হচ্ছে। এইরকম ন্যায় কি বলা হচ্ছে? সংক্ষিপ্ত ন্যায়। যেমন এই বোর্ডে একটা সংক্ষিপ্ত ন্যায়ের एग्जांपल দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে লোকটি সৎ হতে পারে না কারণ সে ভদ্র নয়। অর্থাৎ এখানে বিষয়টাকে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। এবার এই লজিকটা আমরা যুক্তিতে অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ের আকারে সাজাবো কিভাবে? তো সেক্ষেত্রে আমাদের পূর্বদিনের জ্ঞান তো লাগবেই, যেটা আমি বলছিলাম, যে বলছে কারণ কেননা যেহেতু। আগের দিন আমি শিখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই, কারণ কেননা যেহেতু এসব থাকলে কি করতে হয়? সেই বাক্যটার সিদ্ধান্ত হয় নাকি তার আগের বাক্যটার সিদ্ধান্ত হয়? রাইট, কারণ কেন থাকা মানে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তার মানে লোকটি সৎ হতে পারে না, এটা হবে সিদ্ধান্ত। আচ্ছা, সংক্ষিপ্ত ন্যায় পড়লে কি করবে বলে রাখি, লজিকটা কিন্তু সাজাতে শুরু করে দেবে, থেমে থাকবে না। যেখানে অসুবিধা হবে সে জায়গাটা স্কিপ করে যাবে। কেমন দেখিয়ে দিচ্ছি। লোকটি সৎ হতে পারে না, এটা সিদ্ধান্ত হিসাবে তো আমরা ব্যবহার করতেই পারি। লোকটি সৎ হতে পারে না, এখানে লোকটি কয়টা লোককে বোঝাচ্ছে? একটা। এইরকম একবাচক নির্দিষ্ট পদ থাকলে আমরা সেখানে মানব ব্যবহার করতে পারি না, অর্থাৎ কোন লোকটি নয় সৎ এরকম লিখতেই পারি না। এখানে সোজা হবে লোকটি নয় সৎ। আচ্ছা, এর সঙ্গে একটা ব্যক্তি অ্যাড করে দিলাম, লোকটি নয় সৎ ব্যক্তি। ই বচন বুঝতেই পারছো। আগের দিনের ক্লাস যারা করেছে জানো নিশ্চয়ই, এই লজিকটা নিচ থেকে উপর দিকে সাজিয়ে দেয়। আগে সিদ্ধান্ত সাজাতে হয়, তারপর অপ্রধানিত বাক্য, তারপর প্রধান। তো এখানে সিদ্ধান্ত গঠনের কাজ কমপ্লিট হয়েছে, লোকটি নয় সৎ ব্যক্তি। এরপরে আমাদের অপ্রধানিত বাক্য খুঁজতে হবে। তো আগের দিনের ক্লাস যারা করেছো জানো নিশ্চয়ই যে সিদ্ধান্তের উদ্দেশ্য যে বাক্যে থাকে সেই বাক্যটাকে আমরা অপ্রধানিত বাক্য হিসেবে ব্যবহার করি। সিদ্ধান্তের উদ্দেশ্য এখানে কি আছে? লোকটি। কোয়েশ্চেনে খুঁজতে হবে লোকটি কোথায় রয়েছে। আচ্ছা, একটু যদি ভালো করে দেখো, এখানে কিন্তু কোয়েশ্চেনে কোথাও লোকটি শব্দটাই নেই, এখানে আছে সে। এখন সে বলতে কাকে বোঝানো হচ্ছে?
অবশ্যই লোকটিকে বোঝানো হচ্ছে। বলছে সে ভদ্র নয়, আগেরটা যেমন লোকটি সৎ হতে পারে না থেকে বচন করেছিলাম লোকটি নয় সৎ ব্যক্তি, সে ভদ্র নয় বা লোকটি ভদ্র নয়, এটাকে যদি আমরা বচন করি তাহলে কি পাওয়া যাবে? এটার মতনই লোকটি নয় ভদ্র ব্যক্তি। তো এখানে আমরা বিধেয় শেষে একটা ব্যক্তি দুটো ক্ষেত্রেই অ্যাড করলাম, কি জানে কখন কি কাজে লাগে। আচ্ছা, এদের নামকরণগুলো করে ফেলতে হবে। আগের দিনের ক্লাসে বলেছিলাম যে আগে সিদ্ধান্তের উদ্দেশ্য যেটা আছে সেটার নাম যা হবে এস, পরের অপ্রধান হেতু বাক্যেও সেটার নাম তাই হবে, অর্থাৎ এই লোকটির নাম এস হবে। কিন্তু সৎ ব্যক্তির সঙ্গে ভদ্রলোক দেখো ম্যাচ করছে না, সেজন্য এখানে ভদ্র ব্যক্তিকে আমরা কখনোই পিক নাম দিতে পারি না, এখানে নাম দিতে হবে এম। হলো, এরপরে আমাদেরকে প্রধান হেতু বাক্য খুঁজতে হবে, এবং প্রধান হেতু বাক্য খোঁজার নিয়ম কি ছিল না, সিদ্ধান্তের বিধেয় এই সব ব্যক্তি কোশ্চেনের যেখানে থাকবে সেটাকে ধরে নিয়ে এসে আমাদের প্রধান হেতু বাক্যে বসিয়ে দিতে হবে। কিন্তু দেখো এখানে এই বাক্যটা ইউজ হয়ে গেছে আর এই বাক্যটাও ইউজ হয়ে গেছে, দুটো বাক্য ইউজ করার পরে আমরা সৎ ব্যক্তি মূলক কোনো বাক্য পাচ্ছি না। তাহলে কি আমরা ন্যায়টাকে এরকম অবস্থায় ছেড়ে দেব? একেই তো বলা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়, অর্থাৎ এখানে যুক্তির দুটো বাক্য দেওয়া রয়েছে, একটা বাক্য মিসিং আছে, এই বাক্যটাকে আমাকে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবে? সংস্থানের নিয়মগুলো নিশ্চয়ই মনে আছে, আমরা সব সময় জানি উপরের বাক্য পিএম থাকে নয়তো এমপি থাকে, অপ্রধানের ক্ষেত্রে এসএম থাকে নয়তো এমএস থাকে, আর সিদ্ধান্ত এসপি এদের হচ্ছে একদম বাঁধা জায়গা, এদের জায়গার কোনো নড়চড় হয় না। আচ্ছা, আমার এখানে প্রধান হেতু বাক্য বানাতে হবে এমপি নয়তো পিএম দিয়ে বানাতে হবে, এখানে আর আমার এস এর কাজ নেই। এখানে পি কোনটা? সৎ ব্যক্তি, আর এম কোনটা? ভদ্র ব্যক্তি। এই সৎ ব্যক্তি আর ভদ্র ব্যক্তিকে জুড়ে একটা বচনে পরিণত করে এখানে বসাতে হবে। এরপরে আসছি এই নিয়মটা, মনে আছে আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছিলাম প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়। এর ব্যাপারটা কি, কেন এই নিয়মটা লিখেছিলাম, সেটা হচ্ছে এই বাক্যের সংযোজকগুলো দেখে বোঝার জন্য। দেখো এখানে কি আছে? নয়, আর এখানেও আছে নয়। নয় মানে নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে কি হয়? পজিটিভ হয়, অর্থাৎ এই বাক্যটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। আমরা সৎ ব্যক্তি আর ভদ্র ব্যক্তিকে জুড়ে যে বচনটা বানাবো সেটা যেন পজিটিভ হয়। আচ্ছা, এই নিয়মটা তোমরা কিন্তু একটু ভিডিও পজ করে একটু আমি মুছে নিচ্ছি। তো এখানে তাহলে আমরা সকল দেব, তাই তো? এখানে কিন্তু সকল দেব, আর আমাদের কোনো বাধা নেই, কারণ এখানে সাবজেক্ট যে হবে, ধরো আমি সৎ ব্যক্তিকে আগে রাখলাম, সকল সৎ ব্যক্তি হয় ভদ্র ব্যক্তি। হলো, এটা কোন বচন? এই বচন। সৎ ব্যক্তি আগে কি নাম ছিল? পি, তাহলে এখানেও এর নাম হবে পি। আর ভদ্র ব্যক্তির নাম আগে এম ছিল, এখানেও নাম হবে এম। সংক্ষিপ্ত ন্যায় ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে সংক্ষিপ্ত ন্যায় জিনিসটা কি, যেখানে যুক্তি ছোট করে দেওয়া থাকে, অর্থাৎ তিন বাক্যের যুক্তি বা তিন লাইনের যুক্তির ক্ষেত্রে দুটো লাইন দেওয়া থাকে, একটা লাইন মিসিং থাকে, উজ্জ থাকে, যাকে বাংলায় বলা হয়। আচ্ছা, এবার এদের সংস্থানটা এঁকে নেব আমরা। প্রথম বাক্য কি পাচ্ছি? পিএম, পি ড্যাশ এম। দ্বিতীয় বাক্য কি পাচ্ছি? এসএম, এস ড্যাশ এম। আর শেষ বাক্য কি পাচ্ছি? এসপি, এস ড্যাশ পি। তাহলে এম রয়েছে প্রথম ড্যাশের শেষে আর দ্বিতীয় ড্যাশের শেষে, তাহলে এই দুটো ড্যাশের শেষ বিন্দুকে জুড়ে দেব, দেওয়ার ফলে এরকম একটা সেট পাওয়া যাচ্ছে। তো আগের দিনে নিয়ম বারবার আমি বলছি, যারা আজকে প্রথম ক্লাস করছো ভাবছে স্যার খালি আগের দিন কেন বলছে। আগের দিনে অনেক নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো না করলে এটা বুঝতেই পারবে না। এই রকম সেট পাওয়া গেলে এটাকে কোন সংস্থান বলে? যারা আগে ক্লাস করেছে জানো নিশ্চয়ই,
তো এটার নাম কোন সংস্থান? এটাকে বলা হয় দ্বিতীয় সংস্থান। হলো তো দ্বিতীয় সংস্থান। এরপরে দোষ আর বিচার। আগের দিনেও বলেছিলাম দোষ বিচারটা আজ শেখাবো না, আজ ওই একই কথাই বলবো। এই দোষ বিচারের জায়গাটা এখন আপাতত তোমরা ফাঁকা রাখবে। দেখো, ন্যায় গঠনটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ন্যায় গঠন যে শিখে যাবে, দোষ বিচার শিখতে তার বেশিক্ষণ সময় লাগবে না। তো মনোযোগ দিয়ে ন্যায় গঠন শেখা যাবে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায়। এবারে আসা যাক সংক্ষিপ্ত ন্যায় কত প্রকার ও কি কি। সংক্ষিপ্ত ন্যায় মূলত তিন প্রকার। প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়, দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়, তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। মানে ব্যাপারটা কি রকম, তোমাদের ক্লাস 12 এ যদি সহজ কোশ্চেন আনসার কিছু থাকে সেটা হচ্ছে সংস্থান কয় প্রকার ও কি কি, আর সংক্ষিপ্ত ন্যায় কয় প্রকার ও কি কি। সংস্থান চার প্রকার, প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। আর সংক্ষিপ্ত ন্যায় তিন প্রকার, প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়, দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়, তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। অর্থাৎ এখানে তোমাদের মানে খুব বেশি খাটতে হবে না মুখস্থ করার জন্য। যাই হোক, এবার সংক্ষিপ্ত ন্যায়ের প্রকারগুলোতে আসা যাক। তো প্রথম প্রকার যে সংক্ষিপ্ত ন্যায়, সেখানে কি থাকে বলছে, প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায় আমরা তাকেই বলবো যে সংক্ষিপ্ত ন্যায়ের প্রধান হেতুবাক্যটা অ্যাবসেন্ট থাকে, প্রধান হেতুবাক্য মিসিং থাকে। যেমন আমাদের এই লজিকটা এইমাত্র করলাম, যেটা এখানে সিদ্ধান্ত ছিল, অপ্রধান হেতুবাক্য ছিল, কিন্তু প্রধান হেতুবাক্য ছিল না। তো এই রকম লজিককে বলা হচ্ছে কি না, প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়। আচ্ছা, প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায় একটা ছোট্ট টিপস আমি অ্যাড করে রাখি। এই প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায়ের সিদ্ধান্ত, এই মানে প্রধান হেতুবাক্য যেটা হয়, সেটা বেসিক্যালি সকল দিয়ে হয়ে থাকে। সকল নয় তো কোনো দিয়েই হবে, এরকম একটা আইডিয়া মোটামুটি সেট করে নিতে পারো। তবে হ্যাঁ, লজিকে কোনো কিছুরই গ্যারান্টি দেওয়া যায় না, মানে কোন কোন বা বিশেষ বচন এটা হতেই পারে, কিন্তু হয় না। আমি বহু টেস্ট পেপার ঘেটে দেখেছি, হয় প্রধান বাক্যটা সকল দিয়ে হয়, মানে এ বচন হয়, নয়তো কোনো অর্থাৎ ই বচন হয়। এরপর আসা যাক দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায় আমরা কাকে বলি না, যে সংক্ষিপ্ত ন্যায় অপ্রধান হেতুবাক্যটি অনুপস্থিত থাকে। অর্থাৎ এখানে সিদ্ধান্ত থাকতে পারে, সিদ্ধান্ত থাকবে, প্রধান হেতুবাক্য থাকবে, কিন্তু অপ্রধান হেতুবাক্য থাকবে না। যেমন আমি বোর্ডে একটা কোয়েশ্চেন অলরেডি ঢুকে নিয়েছি, দেখো লেখা রয়েছে দার্শনিকরা পূর্ণ নয়, কমা আছে, কারণ কোনো মানুষ পূর্ণ নয়। আচ্ছা, এখানে এটা কমা চিহ্নই হবে। আমি কয়েকটা টেস্ট পেপার দেখছিলাম, একটা খুব নামি টেস্ট পেপারে দেখলাম এই জায়গাটাতে পূর্ণচ্ছেদ দেওয়া রয়েছে, কিন্তু এরকম কারণের আগের বাক্যে কমাই হয়। যাই হোক, এবার আসা যাক লজিকে। আগের লজিকেও যেমন কারণ ছিল, এখানেতেও কারণ আছে। আর কারণ থাকলে কি হয়, যারা ক্লাসটা আজকেও শুনছো তারাও বুঝে গেছো কারণ থাকলে কি হয়। কারণের পরের বাক্যটা সিদ্ধান্ত হয় নাকি আগের বাক্যটা সিদ্ধান্ত হয়? অবভিয়াসলি কারণের আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। দার্শনিকরা পূর্ণ নয়, তো কোন দার্শনিকই পূর্ণ নয়, এখানে সেটাই বোঝাচ্ছে। তো এখানে তাহলে সিদ্ধান্তে আমাকে লিখতে হবে কোন দার্শনিক নয় পূর্ণ। ব্যক্তি দিয়ে দিলাম, সংক্ষিপ্ত ন্যায় যেহেতু এখানে ব্যক্তি দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, কোন দার্শনিক নয় পূর্ণ, কোন বচন? একদম, এটা হচ্ছে ই বচন। এরপর নামকরণ, এখানে দার্শনিক হচ্ছে এস আর পূর্ণ ব্যক্তি হচ্ছে পি। তো এরপর আমাদের কি কাজ করতে হবে না, আমাদেরকে প্রধান মানে সিস্টেম অনুযায়ী অপ্রধান হেতুবাক্য বুঝতে হবে। দার্শনিক, কিন্তু কোশ্চেনে কোথাও দেখো আর দার্শনিক নেই, এই বাক্যটা ইউজ হয়ে গেছে। যে বাক্য ইউজ হয়েছে সেটা ডবল করে তুমি লজিকে ইমপ্লিমেন্ট করতে পারো না। তো পড়ে রইল কি না, কোনো মানুষই পূর্ণ নয়।
কিন্তু সেই বাক্যে দার্শনিক শব্দটা নেই। আর আমরা কি জানি যে সিদ্ধান্তের উদ্দেশ্য যে বাক্যে থাকে সেটা অপ্রধান হেতু বাক্য হয়। সো এই কারণে আমরা এখানে অপ্রধান হেতু বাক্যটা পাচ্ছি না। আর আমি আজকেই বললাম সংক্ষিপ্ত নয় যখন দেবে যে বাক্যটা পাবে না সেটাকে স্কিপ করে দেবে, ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে পরের বাক্যে চলে যাবে। আচ্ছা, পি অর্থাৎ পূর্ণ ব্যক্তি এখানে আছে আর এখানেও রয়েছে, দেখো কোনো মানুষই পূর্ণ না। তো এটাকে আমরা বচন করব। আর সিদ্ধান্তের বিধেয় কোন বাক্য হয়, প্রধান নাকি অপ্রধান? তোমরা সবাই জানো সিদ্ধান্তের বিধেয় সবসময় প্রধান হেতু বাক্যে বসে। পি কখনোই এই মিডল বাক্যে আসতে পারে না, আর এস কখনোই এই বাক্যে যেতে পারে না। এই ভুলটা, এই ছোট্ট ভুলটা দেখেছি আমি অনেকের খাতাতে হয় এরকম। খেয়াল রাখবে এস সবসময় অপ্রধান হেতু বাক্যেই থাকবে আর পি সবসময় প্রধান হেতু বাক্যেই থাকবে। তো যেহেতু এখানে পূর্ণ ব্যক্তি রয়েছে তাহলে এটাকে আমরা প্রধান হেতু বাক্যে নিয়ে আসবো, বচন করব। কোনো মানুষই কোনো মানুষ নয় পূর্ণ। আচ্ছা, আগে পূর্ণর সঙ্গে ব্যক্তি দেওয়া ছিল, তাহলে এখানেও ব্যক্তি দেব আমরা। কোনো মানুষ নয় পূর্ণ ব্যক্তি, এটাও ই বচনের মধ্যেই পড়ছে। পূর্ণ ব্যক্তি ম্যাচ করে যাওয়ার জন্য এটার নাম পি হবে। আর মানুষ নতুন পদ, নতুন নাম হবে এম। এরপরে আমাকে অপ্রধান হেতু বাক্য বার করতে হবে। আচ্ছা, আমি আজকে এখানেতে একটা নিয়ম ছোট করে শিখেছিলাম যে প্রধান হেতু বাক্য মানে হয় পিএম থাকবে নয়তো এমপি থাকবে, অপ্রধান হেতু বাক্য মানে হচ্ছে এসএম থাকবে নয়তো এমএস থাকবে, আর সিদ্ধান্ত মানে হচ্ছে এসপি থাকবে। যেহেতু আমার অপ্রধান হেতু বাক্যের নিয়ে কাজ এবং এখানে এসএম বা এমএস হতে হবে। এস আমি পেয়ে গেছি দার্শনিক আর এমও পেয়ে গেছি মানুষ, এদেরকে দুটোকে জয়েন করে বচন বানাতে হবে। এবার বীজগণিতে সেই ফর্মুলা লাগবে। দেখো এখানে আছে 9 মানে নেগেটিভ, এখানেও আছে 9 নেগেটিভ। নেগেটিভে কি হয়? রাইট, পজিটিভ হয়। তাহলে এই বাক্যটা আমার পজিটিভ বাক্য হবে, নেগেটিভ হবে না কিন্তু। তাহলে এখানে আমরা এই দুটোকে জুড়বো, দার্শনিক আর মানুষ। দার্শনিকরা মানুষ হয় তো? হ্যাঁ, অবশ্যই দার্শনিকরা মানুষই তো হয়। তো সেই কারণে এটা হবে সকল দার্শনিক হয় মানুষ। হলো কোন বচন? সকল থাকলে সকল নিরপেক্ষ বচনে একটা বচনই থাকে, সেটা হচ্ছে এ বচন। তাহলে এটা এ বচন হলো। নামকরণ করে নিতে হবে। দার্শনিক দেখো ম্যাচ করে গেছে, এটার নাম আমরা এস দেব। আর মানুষ ম্যাচ করেছে, এখানে মানুষের নাম এম ছিল, তাহলে এটারও নাম হবে এম। হলো। এরপর সংস্থানটা আমরা এঁকে নেব। সংস্থান আঁকার জন্য প্রথম বাক্য থেকে আমরা পেয়ে যাচ্ছি এমপি, তাই তো? এমপি তো আছে, তারপর কি আছে? এসএম, মিডল বাক্যে আছে এসএম, আর শেষ বাক্য আছে এসপি। এখানে কিন্তু এম আর আগের মতো, আগের লজিকে এম প্রথম ড্যাশের শেষে ছিল আর দ্বিতীয় ড্যাশেরও শেষে ছিল, কিন্তু এই লজিকে প্রথম ড্যাশের শুরুতে রয়েছে আর দ্বিতীয় ড্যাশের শেষে রয়েছে। তাহলে এই দুটোকে জয়েন করে দিতে হবে। এই জয়েন করার ফলে একটা শেপ পাওয়া যাচ্ছে, দেখতে খানিকটা উল্টো জেড এর মতো, জেড এর মিরর এফেক্ট যেমন হয় আর কি। এইরকম থাকা মানে সংস্থান। কোন সংস্থান? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সংস্থান। হলো। দোষ বিচারটা এখনো ফাঁকা থাকবে, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। এবারে আসা যাক সংক্ষিপ্তনে তৃতীয় প্রকারে। প্রথম প্রকারে প্রধান হেতু বাক্য অ্যাবসেন্ট ছিল, দ্বিতীয় প্রকারে অপ্রধান হেতু বাক্য অ্যাবসেন্ট ছিল, তৃতীয় প্রকারে কি অ্যাবসেন্ট থাকতে পারে? यस, তৃতীয় প্রকার সংক্ষিপ্তনে সিদ্ধান্ত নিজেই অ্যাবসেন্ট থাকে। বোঝো, যে লজিকই সাজাতে হয় নিচ থেকে উপর দিকে, অর্থাৎ আগে সিদ্ধান্ত বার করতে হয়, তারপর অপ্রধান হেতু বাক্য, তারপর প্রধান হেতু বাক্য, সেখানে সিদ্ধান্তই ভ্যানিশ।
তাহলে এটা এমন একটা ব্যতিক্রম যে লজিকটা আমরা উপর থেকে নিচ দিকে সাজাবো। নিরপেক্ষণের ব্যতিক্রম, মহা ব্যতিক্রম হচ্ছে সংক্ষিপ্ত ন্যায় তৃতীয় পর্যায় বা তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়, যেখানে লজিক উপর থেকেও নিচের দিকে আমরা সাজিয়ে আসতে পারি বা সাজিয়ে আসতেই হয়। তো এখানে এই এবং শব্দটা আমাদের কিন্তু হেল্প করে। মনে রাখবে কোনো বাক্যের মাঝে, দুটো বাক্যের মাঝে এবং থাকা মানে তাদের মধ্যে যুক্তিবাক্য আর সিদ্ধান্তের সম্পর্ক হতে পারে না। এটা তোমরা যখন বড় হবে জানবে যে P.Q হর্স ওয়ার্ড, এইটা সিদ্ধান্ত হতেই পারে, মানে কিন্তু এই দুটো বাক্য কখনোই সিদ্ধান্ত হবে না। এখানে এই ডট বলতে এবংটাকে বুঝিয়েছে আর কি, যে দুটো বাক্যের মাঝে এবং থাকলে তারা কখনোই যুক্তিবাক্য সিদ্ধান্ত হতে পারে না, তার মানে এটা দুটোই যুক্তিবাক্য। এই দুটোকে আমরা দুটো যুক্তিবাক্যে ইউজ করব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কাকে আগে দেব কাকে পরে দেব। দেখো এখানে কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, সংক্ষিপ্ত ন্যায় তুমি যাকে খুশি আগে রাখতেই পারো। আমি বিদ্যাসাগর পণ্ডিত ছিলেন এটাকেই ফার্স্ট বাক্য হিসেবে রাখছি। কেউ যদি করতে চায় বিদ্যাসাগর দয়ালুকে আগে, তাতেও কোনো প্রবলেম নেই, তবুও আমি এটাই করব। বিদ্যাসাগর পণ্ডিত ছিলেন, তাহলে এটা হবে বিদ্যাসাগর হন পণ্ডিত। আচ্ছা ব্যক্তি অ্যাডই করে দিলাম, সংক্ষিপ্ত নয়, রিস্ক নেওয়া উচিত নয়। বিদ্যাসাগর হন পণ্ডিত ব্যক্তি এবছর। আচ্ছা এখানে আমি হন দিলাম, নরমালি এবছর মানে হয় হয়ে থাকে, কিন্তু বিদ্যাসাগর আমাদের প্রণাম্য ব্যক্তি, তো সেক্ষেত্রে আমরা হন কথাটা দেব। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ বা তিনি, এইসব থাকলে আমরা হন নন এগুলো ইউজ করাটাই একটু রুচিসম্মত দেখায়। তো এখানে আমরা নামকরণ কিন্তু কারোরই করব না, করতে পারবো না। কে পি কে এম এখনো চেনা যাচ্ছে না, বাদ দেওয়া হলো। এরপরে আসছি আমরা এই বাক্যটা। এখানে কি আছে? তিনি দয়ালু ছিলেন। এখন তিনি দয়ালু, তিনি বলতে কাকে বোঝাচ্ছে? বিদ্যাসাগর কি বোঝাচ্ছে এখানে? তাহলে বিদ্যাসাগর হন দয়ালু ব্যক্তি। এটাও কিন্তু এই বছর। নামকরণ এবার করতে পারো, সেই শিডিউলটা মনে রাখতে হবে। আমরা কি জানি ফার্স্ট বাক্য হয় পিএম হবে, নয়তো এমপি হবে। সেকেন্ড বাক্য এসএম হবে, নয়তো এমএস হবে, আর লাস্ট বাক্য এসপি হবে। আচ্ছা এখানে আমরা দুটো বাক্য পেয়ে গেছি। দেখো দুটো বাক্যে কমন কি রয়েছে? এই এম কিন্তু কমন রয়েছে। এম প্রধানিত বাক্যেও আছে, অপ্রধানিত বাক্যেও আছে। তাহলে এখানে দেখতে হবে এই তিনটে পদের মধ্যে কোন পদটা কমন ভাবে দুটো বাক্যেই রয়েছে। হ্যাঁ সেটা অবশ্যই বিদ্যাসাগর। দেখো বিদ্যাসাগর এমন একটা পদ যেটা দুটো বাক্যে কমন ভাবে রয়েছে। আর যে পদ দুটো বাক্যেই থাকে, দুটো যুক্তি বাক্যেই থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে কি বলা হয়? হেতুপদ। এটা হেতুপদের ডেফিনেশন, মনে রাখতে পারো। যে পদ উভয় হেতুবাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তাকে বলা হয় হেতুপদ। আচ্ছা হেতুপদ হয়ে গেল। এবার উপরের বাক্যে কে থাকে? পি না এস? কে থাকবে উপরের বাক্যে? দেখতেই পাচ্ছ উপরে পি থাকে, তাহলে এক্সেস যে পদটা এটা অবশ্যই পি হবে। আর অপ্রধান হেতুবাক্যে কে থাকে? এস না পি? এস থাকে, কখনোই পি থাকে না। তাহলে এখানেও অতিরিক্ত পদের নাম এস হবে। হলো। এরপর আমার সিদ্ধান্ত বার করতে হবে। সিদ্ধান্ত বার করব। সিদ্ধান্ত দেখো এখানে কিন্তু এদের জায়গা ফিক্সড, এসপি, মানে অন্য কিছু দিলে হবে না। এস আমি পেয়ে গেছি দয়ালু ব্যক্তি, আর পি পেয়ে গেছি হচ্ছে পণ্ডিত ব্যক্তি। দয়ালু ব্যক্তি আর পণ্ডিত ব্যক্তিকে জুড়ে একটা বচন বানাতে হবে। আর এবার দেখতে হবে কি বচনটা হবে, পজিটিভ না নেগেটিভ। দেখো এখানে আছে হন, হন মানে পজিটিভ, আর এখানেও আছে হন মানে পজিটিভ। পজিটিভ পজিটিভ মিলে গেলে কি হয়? প্লাস প্লাসে প্লাস। অবশ্যই এই বাক্যটা তার মানে পজিটিভ হবে, নেগেটিভ হবে না। তাহলে সকল দয়ালু ব্যক্তিকে আগেই আনতে হবে, কারণ আগে এস হয়। দয়ালু ব্যক্তি হয়, পিটা বসিয়ে দেবে পণ্ডিত ব্যক্তি।
নামকরণ এটাও এই বচনই হবে, অনেকটাই জটিল হয়ে গেছে হলো। আর এদের নাম তো এটা এস এটা পি। এবার আমরা সংস্থানটা তৈরি করে নেব। সংস্থানের ক্ষেত্রে প্রথম কি আছে এমপি, এম আছে পি আছে, তাহলে এখানে আমরা এম ড্যাশ পি করে নেব। তারপরে বাক্য কি আছে এম এস, এম ড্যাশ এস, আর শেষ বাক্য কি আছে এসপি, তাহলে এস ড্যাশ পি হলো। এবার এখানে কি করতে হবে না আমাদের এই দুটোকে জয়েন করতে হবে। দেখো এই যে জয়েন করা হলো এর ফলে আমরা সংস্থানের ছবিটা পেলাম বটে, কিন্তু এই সংস্থানটা আগের দুটো সংস্থানের সঙ্গে ম্যাচ করছে না। আগে একটা হয়েছিল প্রথম সংস্থান, একটা হয়েছিল দ্বিতীয় সংস্থান, এটা তার থেকে আলাদা। আর তো নিয়ম যাদের কাছে আছে তারা পারবে এটা। এটাকে বলা হয় কোন সংস্থান? এটা হচ্ছে তৃতীয় সংস্থান। দোস্ত বিচার আজকের ক্লাসেও আমরা এক্সপ্লেন করব না। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমি টেস্ট পেপার দেখছিলাম, টেস্ট পেপারে প্রায় দু একটা পেজ ছাড়া ছাড়াই সেই লজিকটা নিয়ে কথা বলা আছে। সেটা হলো জটিল বাক্যকে নিয়ে সংক্ষিপ্ত ন্যায়। জটিল বাক্যকে নিয়ে সংক্ষিপ্ত ন্যায় ব্যাপারটা কি না, যেখানে আমরা আগের দিনের বা আগের ক্লাসে যে সমস্ত নিয়ম ন্যায় গঠনে শিখিয়েছিলাম সেই নিয়মের কোনো নিয়ম এখানে কিন্তু নেই, অর্থাৎ এমন কোনো শব্দ নেই। ওই আগের দিনে বলেছিলাম না কোনো বাক্যে অবশ্যই সুতরাং অতএব কাজেই তাই বলা যায় সেহেতু তারপরে এইসব শব্দ থাকলে সেই বাক্যটা সিদ্ধান্ত হয়, আর কারণ কেন না যেহেতু থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত হয়। কিন্তু এখানে না তো অবশ্যই সুতরাং অতএব কাজেই তাই বলা যায় সেহেতু রয়েছে, না তো কারণ কেন না যেহেতু রয়েছে। তো তাহলে আমরা সিদ্ধান্ত বুঝবো কোনখান থেকে? এখানে বলছে সংবাদটি এত ভালো যে সত্য হতে পারে না। এখানের মধ্যে একটা আস্ত লজিক বা একটা ন্যায়কে, নিরপেক্ষ ন্যায়কে একটা জটিল বাক্যে প্রকাশ করা হয়েছে। এরকম ক্ষেত্রে কি হয় না, আমরা বেসিক্যালি লজিক বা যুক্তির গোড়ায় যদি যাই, যুক্তি আসে অনুমান থেকে। আর অনুমানের সংজ্ঞা কি না, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া, অর্থাৎ জানা থেকে অজানায় যাওয়া হচ্ছে অনুমান। তো এখানে কোন বিষয়টা জানা আর কোন বিষয়টা অজানা সেটা আগে জানতে হবে। যেমন সংবাদটি এত ভালো এটা আমার জানা, আর সংবাদটি সত্য কি মিথ্যা সেটা কিন্তু এই ব্যক্তি যে শুনছে সে এই মুহূর্তে জানে না, এটা সে তার কাছে অজানা। আর সিদ্ধান্ত কোনটা হবে, জানা বিষয়টা না অজানা বিষয়টা? অনুমানের ক্ষেত্রে অজানা বিষয়তেই আমরা পৌঁছই, জানা বিষয় থেকে জানা বিষয়ে যাওয়া এটা অনুমান তো হতে পারে না। তাহলে জানা থেকে অজানায় যাওয়াই হচ্ছে অনুমান। তাহলে এখানে সত্য হতে পারে না এই বাক্যটাই কি হবে না আমার সিদ্ধান্ত হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে সত্য হতে পারে না, কি সত্য হতে পারে না? অবশ্যই সংবাদটি। সংবাদটি মানে কয়টা সংবাদ? একটা সংবাদ। এই একটা সংবাদ যেহেতু এখানে আমরা সকল কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, তাহলে লিখব সংবাদটি নয় সত্য। এই সত্যতে থামলে কিন্তু হবে না, সত্যর সঙ্গে কিছু একটা যোগ করে নিতে হবে, সত্য বিষয়, কারণ এটা সংক্ষিপ্ত ন্যায়। আমি বলি যে সংক্ষিপ্ত ন্যায় বিধেয়কে কখনো একা ছাড়বে না, ভাগে খেয়ে নিতে পারে, বিধেয়ের সঙ্গে সবসময় একটা লেজুর বিষয় যোগ করে দেবে। তাহলে সংবাদটি এখানে হচ্ছে এস আর সত্য বিষয় হচ্ছে পি। এই সিদ্ধান্তটা খুঁজে বার করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এই রকম বাক্য থেকে। কিন্তু টেস্ট পেপার খুললেই দেখবে এরকম প্রচুর লজিক রয়েছে। রামবাবু এত দুর্বল যে হাঁটতে পারে না, তারপরে সে এতই সৎ যে মিথ্যে কথা বলতে পারে না, এই ন্যায়টি এতই কঠিন কেউ সমাধান করতে পারে না, এইরকম প্রচুর অজস্র লজিক আমি দেখলাম কয়েকটা টেস্ট পেপারে একদম ভুরি ভুরি রয়েছে। তো এর প্রপার ফর্মুলা যদি না জানা যায় তাহলে কিন্তু লজিকটা করা যাবে না।
কি বলেছিলাম না জানা থেকে অজানায় যাওয়াই হচ্ছে অনুমান। সেক্ষেত্রে তাহলে যে বাক্যটা আমার অজানা থাকবে অর্থাৎ যে বাক্যের সত্যতা আমার জানা নয় সেটাই কি হবে না সিদ্ধান্ত হবে। তাহলে সংবাদটি নয় সত্য বিষয়। এরপরে আমরা কি করব না অপ্রধানিত বাক্য বার করব। সিদ্ধান্তের উদ্দেশ্য সংবাদটি আর যে বাক্যে থাকবে এখানে রয়েছে তো সংবাদটি এত ভালো, তাহলে এই বাক্যটাই আমরা অপ্রধানে ইমপ্লিমেন্ট করব। তাহলে এটা হবে সংবাদটি হয় খুব ভালো বিষয়। এখানেও আমরা বিষয় কথাটাকে অ্যাড করলাম, সংক্ষিপ্ত নয়, রিস্ক নেওয়া উচিত নয়। আচ্ছা এখানে সংবাদটি ম্যাচ করে যাচ্ছে, তাহলে এর নাম অবশ্যই এস হবে। সত্য বিষয় আর খুব ভালো বিষয় এক নয়, আলাদা, নামও আলাদা হবে, এটার নাম হবে এম। হলো। এরপর আমাকে প্রধানিত বাক্যটা নির্ণয় করতে হবে। প্রধানিত বাক্য নির্ণয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে না এই দুটো বাক্য থেকে সেই শিডিউল মনে রাখতে হবে। প্রধানিত বাক্যে কি থাকে হয় এমপি থাকে নয়তো হয় এমপি থাকে নয়তো পিএম থাকে। তো এখানে আমরা এমও পেয়ে গেছি পিও পেয়ে গেছি, খুব ভালো বিষয় সত্য বিষয়, এই দুটোকে জুড়ে একটা বচন বানাতে হবে। কিন্তু কোন বাক্য হয় মূলক না নয় মূলক কিভাবে বুঝবো? সেই ক্লাসের শুরুতে বলা নিয়ম আবার কাজে লাগবে। আমি বলেছি সংক্ষিপ্ত ন্যায় করতে গেলে এই পজিটিভ নেগেটিভের যে ফর্মুলা এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখানে হয় আছে আর এখানে নয় আছে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, প্লাস মাইনাসে কি হয় यस মাইনাস হয়, তাহলে এই বাক্যটা নেগেটিভ হবে। আর প্রথম প্রকার সংক্ষিপ্ত ন্যায় করা থেকে আমি বলেছিলাম যে এই বাক্যটা হয় সকল দিয়ে হবে নয়তো কোনো দিয়ে হবে, কখনোই এরকম হয় না যে কোনো কোনো হবে। তো এখানে আমরা কোনো দিয়ে শুরু করব, নয় যেহেতু আছে হয় থাকলে সকল দিয়ে শুরু করতে হতো। কোনো এবার যাকে খুশি আমরা আগে রাখতে পারি, কিন্তু কোন সত্য বিষয় নয় খুব ভালো বিষয় এটাও বলা যেতে পারে, আর কোন খুব ভালো বিষয় নয় সত্য বিষয় এটাও বলা যেতে পারে, যার যেটা খুশি, কিন্তু এটা মনে রাখতে হবে। এর ফলে ক্লাসরুমের মধ্যে দেখা গেল যে একজনের বেরোলো দ্বিতীয় সংস্থান আর একজনের বেরোলো প্রথম সংস্থান, এটা নিয়ে অনেকেই কি করে না নিজেদের মধ্যে তর্ক শুরু করে দেয়। দুজনেই ঠিক কিন্তু তবুও নিজেদের মধ্যে তর্ক করে যায়। যাই হোক, তো আমরা এখানে পেলাম তাহলে কোনো সত্য বিষয় নয় খুব ভালো বিষয় ই বচন। সত্য বিষয়ের নাম আগে পি ছিল তাহলে এটার নামও পি হবে, আর খুব ভালো বিষয়ের নাম আগে এম ছিল তাহলে এটার নামও এম হবে। এরপর সংস্থানের ক্ষেত্রে প্রথম হচ্ছে পিএম, তারপর এসএম, তারপর এসপি। এম এখানে আছে জুড়ে দেওয়া হলো, জুড়ে দেওয়ার ফলে যে সেটটা পাওয়া যাচ্ছে কোন সংস্থানের সঙ্গে ম্যাচ করছে, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। এরকমই বেশ কয়েকটা সংক্ষিপ্ত ন্যায় এবার তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো। তাহলে এখানে রইল কয়েকটা বাড়ির কাজ। প্রথম হচ্ছে সে এত দুর্বল যে হাঁটতে পারে না। সেকেন্ড, সে অবশ্যই ভীরু কারণ সে অসৎ। থার্ড, ন্যায়টি এত কঠিন যে সমাধান করা যায় না। ফোর্থ, সে এত ভালো ছাত্র যে ফেল করতে পারে না। আর ফিফথ, সকল ফুল হয় সুন্দর সুতরাং গোলাপ অবশ্যই সুন্দর। ভিডিওটা পজ করে এই কোয়েশ্চেনগুলো টুকে নাও, এরপর তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি যতদূর সম্ভব তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সেই সঙ্গে আরো কয়েকটা কথা যেটা বলতেই হয় আমাকে, যে জন্য এই চ্যানেল খোলা, তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট তো করবেই। সেই সঙ্গে তোমাদের বন্ধু যারা লজিকে দুর্বল, নিরপেক্ষ ন্যায়কে ভয় পায়, আমি জানি অনেক স্টুডেন্টের মধ্যেই নিরপেক্ষ ন্যায় নিয়ে একটা ভয় কাজ করে, তো তাদেরকে আমার এই ক্লাসের লিংক অবশ্যই শেয়ার করো। তোমাদের
উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে হোক এই কামনা করি।